পরের দিন নিধি ফারিহা বেগমকে অনুর সাথে দেখা করার কথা বলে অনুমতি নিয়ে ক্যাফেতে কারো সাথে দেখা করতে গেল। সেখানে আগে থেকেই একটা ছেলে বসে আছে। সে আগের মতোই প্রাণবন্ত। নিধিকে দেখে ছেলেটা উঠে দাঁড়াল। নিধি সামনে গিয়ে সালাম দিল। ছেলেটা ওকে বসতে বলে নিজেও বসল। নিধি চেয়ারে বসে উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, এবার বলুন আপনি কবে ফিরলেন? আর এত লুকোচুরি কেন? কি এমন কথা বলবেন যার জন্য এভাবে ডাকলেন? অপর পাশের লোকটা হেসে বলল, আরে ধীরে ধীরে। একসাথে এত প্রশ্নের উত্তর কিভাবে দিব? দাঁড়াও একটা একটা করে বলি। তো প্রথমেই আমি কালই ফিরেছি। ফিরেই তোমার সাথে যোগাযোগ করেছি। কারণ দুদিন পর অনুর জন্মদিন, সেই উপলক্ষে তাকে সারপ্রাইজ দিতে চাই। তাই তোমাকে আগে জানালাম আর এভাবে লুকিয়ে ডাকলাম। এসব শুনে নিধি অবাক হয়ে গেল, সেই সাথে তার মুখে হাসি ফুটল। সত্যিই? অনু তো খুশিতে পাগল হয়ে যাবে। আচ্ছা, সারপ্রাইজটা কিভাবে দিবেন? সামনের লোকটি একটু চুপ করে বলল, সেটার জন্যই তো তোমার সাহায্য দরকার। তুমি ওর সবচেয়ে কাছের মানুষ, তুমি ছাড়া কিছুই পারব না। নিধি মাথা নাড়ল। অবশ্যই সাহায্য করব। অনুর জন্মদিনটা ওর লাইফের বেস্ট করতে হবে, ঠিক না? একদম। নিধি একটু ভেবে বলল, কিছু ঠিক করেছেন কি করবেন? ঠিক করার জন্যই তো তোমাকে ডাকা। তবে আমি চাইছি ওই দিন অনুকে বিয়ের জন্য প্রপোজ করতে। নিধি অবাক হয়ে জানতে চায়, কি সত্যি? অপর পাশের লোক মাথা নেড়ে হ্যাঁ বলে। নিধি এবার সিরিয়াস হয়ে বলে, তার জন্য তো আপনাকে আগে অনুর বাবা মার সাথে কথা বলতে হবে। আমি অনুকে যতটা চিনি, আঙ্কেল আন্টি রাজি না হলে সে ও রাজি হবে না। আমি জানি সেটা। তাই তো বুদ্ধি করে অনুকে তার খালার বাড়ি বেড়াতে পাঠালাম। এবার আঙ্কেল আন্টির সাথে কথা বলে তাদের রাজি করাতে হবে। আর তাতে আমার তোমার সাহায্য চাই। নিধি মাথা নেড়ে বলে, ইনশা আল্লাহ, যতটা পারি সাহায্য করব। তাহলে কাল তুমি আমার সাথে অনুদের বাড়িতে যাচ্ছ? নিধি হেসে বলে, হুন যাব। তবে কিভাবে কি করতে হবে তাড়াতাড়ি ঠিক করতে হবে। আমাদের কাছে সময় খুব কম। সামনের লোক হেসে বলল, একদম ঠিক বলেছ, তবে অনুর সারপ্রাইজটা এমন হতে হবে যাতে ও একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। তুমি তো ওর সব সিক্রেট জানো, বলো তো কি করলে ও খুশি হবে? নিধি চোখ টিপে হাসল। অনুর মতো খাই খাই মেয়ের জন্য খাবারের আয়োজন না করলে হবে নাকি? তবে শুধু খাবার না, আমি চাই একটু আবেগও থাকুক। লোকটা হেসে মাথা নেড়ে বলল, তাহলে দুটোই হবে। আমি আয়োজন করব, তুমি থাকবে আমার প্ল্যান পার্টনার। তবে সাবধান, কেউ যেন টের না পায়। আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। মনে থাকবে? নিধি হেসে মাথা নাড়ল। নিধির সামনে বসা লোকটা হল উৎসব। উৎসব আর অনু 2 বছর থেকে একে অপরকে ভালোবাসে। অনুর পরিবার সেটা জানলেও উৎসবের পরিবার জানত না। এখন উৎসব তার পরিবারকে রাজি করিয়েছে এবং সে চায় খুব শীঘ্রই বিয়ে করে নিতে। তাই সে অনুর জন্মদিনে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে চায়। ঠিক তখনই বাইরে থেকে ক্যাফেতে ঢুকল আরহান। অফিসের কোনো কাজের সূত্রে ওর এক ক্লায়েন্টকে মিট করতে এসেছে এখানে। কিন্তু ভেতরে ঢুকেই চোখ আটকে গেল। নিধি। সে বসে আছে এবং কারো সাথে কথা বলছে। মুখে খুনসুটি ভরা হাসি। আরহান কিছুটা অবাক হল, কেমন যেন অস্বস্তি অনুভব করল। মনে হল বুকের ভেতরে হালকা টনটন ব্যথা হচ্ছে। মনে মনে বলল, কার সাথে এভাবে হাসছে? এতটা আপন ভঙ্গিতে কার সাথে কথা বলছে? সে চেষ্টা করল এগিয়ে গিয়ে দেখার, কিন্তু টেবিলের কোণ থেকে ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না। শুধু শার্ট আর কণ্ঠের হালকা শব্দ ভেসে আসছিল। আরহানের ভ্রু কুঁচকে গেল। সে চুপচাপ অন্য এক টেবিলে বসল, কিন্তু চোখ এক মুহূর্তের জন্য সরল না নিধির দিক থেকে। হঠাৎ আরহানের ফোনে কল আসে। ক্লায়েন্টের ফোন। আরহান রিসিভ করলে তারা জানায় যে তারা এসে গেছে। ফোন শেষ করে আরহান আবারও নিধিদের টেবিলের দিকে তাকায়। দেখতে পায় টেবিলটা ফাঁকা। আশেপাশে তাকিয়েও তাদের দেখতে পায় না। বুঝতে পারল ওরা চলে গেছে। সেও উঠল বাইরে যাওয়ার জন্য, কিন্তু ততক্ষণে ক্লায়েন্টরা চলে আসে। তাই এক প্রকার বাধ্য হয়েই তাকে মিটিংয়ে বসতে হয়। মিটিংয়ে বসলেও আরহানের মন মস্তিষ্ক অন্যদিকে। তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কে এই ছেলে?
দীর্ঘ সময় পর মিটিং শেষ হলে ক্লায়েন্টরা চলে যায়। কিন্তু আরহান এখনও আগের জায়গায় বসে আছে। হঠাৎ তার মনে পড়ে নিধি হয়তো আম্মুকে বলে গেছে কার সাথে দেখা করতে যাচ্ছে। তাই সে তাড়াতাড়ি করে ফারিহা বেগমকে কল করে নিধির কথা জিজ্ঞেস করলে তিনি জানান নিধি অনুর সাথে দেখা করতে গেছে আর এখনও ফিরেনি। ফারিহা বেগমের কথা শুনে আরহানের খুব রাগ হয়। মনে মনে বলে নিধি মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছে। অনুর সাথে দেখা করতে যাবে বলে একটা ছেলের সাথে ঘরে বেড়াচ্ছে। কে এই ছেলে যার জন্য নিধি এভাবে মিথ্যে বলল? অন্যদিকে নিধিরা অনুর জন্মদিন উপলক্ষে কেক অর্ডার দেয়, রেস্টুরেন্ট বুক করে, গিফট কিনে সাথে আরও নানা ধরনের জিনিসপত্র কিনে। সবকিছু কেনাকাটা করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। রাতে বাড়ি ফেরার সময় আরহান সারা রাস্তা জুড়ে চুপচাপ ছিল। তার মাথায় শুধু ঘুরছিল দিনের সেই ক্যাফের দৃশ্য। নিধি কারো সাথে বসে হাসছে, খুনসুটি করছে, কিন্তু ছেলেটাকে কেন এত গোপনীয়তা? আরহান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিধিকে ডাক দেয়। নিধি তখন ফারিহা বেগমের রুমে টেবিলে বসে কিছু লিখছিল, হয়তো অনুর জন্মদিনের প্ল্যান নিয়ে। আরহানের ডাক শুনে সে সবকিছু গুছিয়ে রেখে ওই রুমের যায়। গিয়ে দেখতে পায় আরহান সোফায় বসে আছে। নিধিকে দেখা মাত্রই আরহান হালকা গম্ভীর কণ্ঠে বলল, আজ সারাদিন কোথায় ছিলে? নিধি কিছুটা অবাক হল। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে বলল, বাইরে একটু কাজ ছিল। আরহান চোখ শুরু করে তাকাল, কাজ? কিসের কাজ? নিধি আবারও ধীর কণ্ঠে বলল, ছিল একটা দরকারি কাজ। আরহান একটু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কার সাথে ছিলে? নিধি এবার পড়ল বিপদে। কি বলবে এবার? মিথ্যে বলা ছাড়া উপায় নেই। তাই সে বলল, অনুর সাথে ছিলাম। কথাটা শোনা মাত্রই আরহান রেগে হাতটা মুষ্টিবদ্ধ করল। কোনো রকম নিজের রাগ কন্ট্রোল করে বলল, কিন্তু আমি তো তোমাকে দেখলাম ক্যাফেতে। কার সাথে যেন বসেছিলে দেখে তো অনু মনে হল না। নিধির বুক কেঁপে উঠল। জিজু স্পষ্ট করে বলেছিলেন নিধি, অনুর সারপ্রাইজটা একদম সিক্রেট থাকবে। কাউকে বলবে না, আমি চাই ওর জন্মদিনটা একেবারে স্পেশাল হোক। তাই মুখ খুলতে গেলেও ঠোঁট সিল করে রাখল। আরহান এবার একটু জোরে বলল, উত্তর দিচ্ছ না কেন? কে ছিল তোমার সাথে? আর আমি একদম মিথ্যা শুনতে চাই না। নিধি ভয় পেয়ে গেল, কিন্তু প্রকাশ করল না, মুখে শুধু বলল, একটা জরুরি ব্যাপার ছিল, আমি এখনই আপনাকে কিছু বলতে পারব না। আরহানের ভ্রু কুঁচকে গেল, কণ্ঠস্বর ঠান্ডা হয়ে উঠল। মানে কি বলতে পারবে না? নিধি এবার বুঝতে পারল তার কিছু একটা করতে হবে, তাই সে বলল, আপনার মনে আছে আমি যখন ইভাপুর কথা জানতে চাইলাম তখন আপনি কি বলেছিলেন? বলেছিলেন সবকিছু জানতে হয় না নিধি, এখন আমিও বলছি সবকিছু জানতে হয় না। আমার কথা শুনে যে উনি রেগে গেছেন এটা উনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমার ভয় পেলে চলবে না। আমি জিজুকে কথা দিয়েছি কাউকে কিছু বলবো না। নিধির এমন যুক্তি শুনে আরহান খুব বেশি রেগে যায়। দাঁতে দাঁত পিষে বলে, একদম মুখে মুখে তর্ক করবে না। না হলে মাড়িতে একটা দাঁতও অবশিষ্ট থাকবে না। সবগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খাবে। নিধির মাথায় এবার দুষ্টু বুদ্ধি কাজ করে। সে ইনোসেন্ট ফেস করে জিজ্ঞেস করে, কেন, আপনি কি ডেন্টিস্ট? কিন্তু আমি তো জানতাম আপনি একজন ইঞ্জিনিয়ার। নিধির এমন উল্টোপাল্টা কথা শুনে আরহানের রাগ তরতর করে বেড়ে যায়। সে রেগে নিধিকে ধরার জন্য সোফা ছেড়ে দাঁড়ায়। কিন্তু তাকে দাঁড়াতে দেখে নিধি ছুটে পালিয়ে যায়। আরহান কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। তাই সেও পিছে পিছে মায়ের রুমে যায়, গিয়ে দেখে নিধি সেখানে নেই। তাই সে মায়ের সামনে গিয়ে বলে, আম্মু, তোমার ভাইঝিকে সাবধান করে দাও। সে আমার কোনো কথা শুনে না, উল্টো মুখে মুখে তর্ক করে। এসব কিন্তু আমি মেনে নিব না। থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দেব। নিধি আরহানের রুম থেকে দৌড়ে রান্নাঘরের দিকে গিয়েছিল। সেখানে গিয়ে দেখতে পায় সালমা চা বানিয়ে ফারিহা বেগমের জন্য নিয়ে যাচ্ছে। তাই সে সালমার হাত থেকে কাপটা নিয়ে ফারিহা বেগমের রুমের দিকে আসে। এসে শুনতে পায় আরহান আবার সেই দাঁত ফেলে দেয়ার কথা বলছে। নিধি ধীর পায়ে গিয়ে ফারিহা বেগমের পাশে বসে উনাকে চাটা দেয়। আরহানের দিকে একবার তাকিয়ে ফারিহা বেগমের উদ্দেশ্যে বলে, বুঝলে তো ফুপ্পি, তোমার ছেলে ডেন্টিস্ট হতে চেয়েছিলেন কিন্তু পরিবারের চাপে ইঞ্জিনিয়ার হয়ে গেছেন।
বেচারা দাঁত ফেলতে খুব ভালোবাসেন। উনাকে একটা চেম্বার দিয়ে বসিয়ে দিলে মানুষের দাঁত ফেলে দিয়ে উপকার করতে পারতেন। নিধির এমন কথা শুনে ফারিহা বেগম হু হু করে হেসে উঠেন। আর আরহান দাঁত কিরমির করে নিধির দিকে তাকিয়ে থাকে। মায়ের জন্য কিছু বলতে ও পারে না, কারণ সে জানে তার মা সব সময় নিধির পক্ষ দেবেন। তাই সে নিধির দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বলে বেরিয়ে যায়।